কিন্তু বিশ্বাস করো, আমি চাই তুমি ভালো থাকো, তা সে আমার সাথেই হোক বা অন্য কারোর সাথে। কিন্তু জাগ্রত তোমার যোগ্য নয়, ও তোমাকে ভালোবাসে না। তোমার সেফটি আর ভালো থাকার চিন্তায় আমি অনেক খোঁজ খবর নিয়েছি জাগ্রত সম্পর্কে, কারণ আমি জানি অনেক চড়াই উতরাই পেরিয়ে তুমি আজ এখানে এসে পৌঁছেছ। নতুন করে আবার ঠোকর খেলে উঠে দাঁড়ানোর শক্তি পাবে না তুমি। যতই হোক তুমিও তো একটা মানুষ, একটা মেয়ে। তোমাদের সেপারেশনের আগ থেকেই একজনের সঙ্গে সম্পর্ক চালিয়ে যাচ্ছিল জাগ্রত, এখনো তার সাথে আগের মতোই যোগাযোগ রেখে যাচ্ছে সে। আমার কাছে যথেষ্ট প্রমাণও আছে তার। আর আমার মনে হয় জাগ্রতর অন্য মেয়ের সাথে সম্পর্কের কথা তুমি 4 বছর আগে থেকেই জানতে, মানে যখন তোমরা একসাথে থাকতে তখন থেকেই। এম আই রাইট ফাল্গুনি? আশানুরূপ প্রতিক্রিয়া বা জবাব কোনোটাই পেল না সোহাগ। ফাল্গুনি ফোন কানে নিয়ে চুপচাপ বসে আছে। সোহাগ কল্পনা করে তৃপ্তি নেওয়ার চেষ্টা করলো কিভাবে ফাল্গুনি এখন ফোনের ওপাশে নিঃশব্দে কাঁদছে। হয়তো নিজের চুল খামচে ধরে কাঁদছে, অথবা নিজের কপাল বুক চাপড়াচ্ছে আফসোস আর কষ্টে। তার সামনে লজ্জিত হবে বলে হয়তো প্রকাশ করছে না তার অনুশোচনার কান্না। সোহাগ আকাশ পাতাল কল্পনা আঁকতে লাগলো নিজের মন গড়া ইতিহাসের পাতায়। আচমকাই ফাল্গুনি কথা বলে উঠল, কণ্ঠ একদম শীতল। শেষ নাকি আরো কিছু বাকি আছে বলার? সোহাগ যেন ঝটকা খেল ফাল্গুনির সহজ স্বাভাবিক কণ্ঠ শুনে। এত কথার পরেও ফাল্গুনির এমন নির্মল তরল কণ্ঠ আশা করেনি সে। নিজেকে সান্ত্বনা দিল এই বলে যে ফাল্গুনি হয়তো নিজেকে আড়াল করতে চাইছে, তাই নিজেকে এমনভাবে উপস্থাপন করছে যেন সে কিছুই বিশ্বাস করেনি। সোহাগ হাল ছাড়ল না। নব উদ্যমে মেকি মন খারাপের সুবাস মাখা কণ্ঠে বলল, বলার তো অনেক কিছুই আছে ফাল্গুনি। আপাতত আশের খোলসটা তো চেনো, তাহলেই হবে। তুমি পারপার্শ্বিক প্রসঙ্গ নয়। জাগ্রতকে নিয়ে আর কিছু বলার আছে? বললামই তো ফাল্গুনি। আর কি বলবো বলো, তুমি আবারও ঠকে গেলে। বলা শেষ হয়ে গেলে এবার চুপ করে একটু শুনতে থাকুন আমি কি বলি। বলো ফাল্গুনি, তবে নিজের অনুভূতিগুলো আড়াল করে। নিজের শাট আপ। এখন সামনে থাকলে চড়িয়ে দাঁত খুলে ফেলতাম আপনার, তারপর জায়গা মতো কেলিয়ে বিয়ের শখ ঘোচাতাম সারা জীবনের মতো। ফাল্গুনি, স্বামী শোকে কি মাথা খারাপ হয়ে গেছে তোমার? কি বলছো বুঝতে পারছো তুমি? মাথা খারাপ হয়ে গেলে তুই তুকারি করতাম, আর কিছু না হোক অন্তত গালি দিতাম গুটি কয়েকটি। দিয়েছে কি? এবার কিন্তু বেশি হয়ে যাচ্ছে ফাল্গুনি। তুমি আমাকে ইনসাল্ট করছো এখন। সে তো আগেও করতাম, গতকাল সকালেও তো করলাম, তাও আবার আমরা দুজন মিলে। কি লাভ হয়েছে তাতে? গায়ে বিঁধেছে আপনার? বেঁধেনি, বিধবে কি করে? গায়ে তো গন্ডারে চামড়া বসানো, তাই যেই লাউ সেই কধু। লজ্জার ছিটে ফোঁটা নেই আপনার। অন্যের পেছনে খোঁচানো ছাড়া আর কোনো কর্মসাধনা নেই, জীবনের লক্ষ্য নেই, বাসনাও নেই। এজন্যই তো বউ পালিয়েছে। এমন বেহায়া চেষ্টাপনার স্বভাব থাকলে বউ টিকবে নাকি? সেই হ্যালো হ্যালো হ্যালো। ফাল্গুনি ফোন সামনে নিয়ে দেখলো লাইন ডিসকানেক্ট হয়ে গেছে। সোহাগ নিজে ইচ্ছে করে কাটলো নাকি কোনোভাবে কেটে গেল তা বুঝতে পারলো না। রাগের দমকে মাথার ব্রহ্মতালু দপদপ করছে। এ যেন কোনো ধোয়া ওঠা জ্বলন্ত উনুন এক। ফাল্গুনি দাঁত কিরমিরিয়ে আবার কল লাগালো সোহাগের নম্বরে, কিন্তু কল ঢুকলো না। ফোন বন্ধ দেখাচ্ছে বারবার। তাতে যেন আরো বেশি ক্রোধ জেগে উঠলো ফাল্গুনির মাথায়। দাঁত চিবিয়ে চিবিয়ে বিড়বিড় করে নিজে নিজে বলতে লাগলো, আসল কথাই তো বলা হলো না, তার আগেই ফোন গেল কেটে। আবার সুযোগ পাই একবার, ওর 14 গোষ্ঠী উদ্ধার করে ছাড়বো। এত কিছুর পরও পিছু ছাড়ার নাম নেই বজ্জাত কোথাকার। সুভাষচন্দ্র তার সাথে নিয়ে আসা লোকজন নিয়ে বসে আছে খুশির ঘরের দুয়ারে। খুশির স্বামী প্রবীর চন্দ্র তাদের সামনে বসে আছে একা, যেন একদল হায়নার সামনে এক দুর্বল খরগোশ বসে আছে নিজেকে উৎসর্গ করে। তর্কাতর্কি করে শেষমেশ হার মেনে নিতে হলো প্রবীরকে। মেনে না নিয়ে উপায় কি? লাকিকে তো আর তারা আইনি প্রক্রিয়ায় দত্তক নিয়ে লালন পালন করেনি তারা। সুভাষচন্দ্র নিজে সেধে তুলে দিয়েছিল সদ্য জন্ম নেওয়া বিশালাক্ষীকে। তার মুখের কথায় উচ্ছ্বাসিত হয়ে বিশালাক্ষীকে সাদরে কোলে তুলে নিয়েছিল সন্তানহীন প্রবীর আর খুশি। হাসির দেওয়া নামটা উচ্চারণ করতে দাঁতে ঠোঁটে যুদ্ধ বেঁধে যেত বলে ছোট্ট করে নাম দিয়েছিল লাকি। সেই লাকিকে তারা দুজন স্বামী স্ত্রী মিলে বড় করলেও আইনত কোনো অধিকার নেই সুভাষচন্দ্রকে আটকানোর মতো। এই দুনিয়ায় প্রচলিত কোনো স্নেহ ভালোবাসার আইন নেই, আছে শুধু স্বার্থের আইন। সেই আইনের প্রয়োগ কোনো না কোনো স্বার্থ হাসিলেই করা হয়, যেখানে স্নেহ, মমতা, মায়া, আবেগ, ভালোবাসার কোনো জায়গা নেই। যদি থাকতো তবে ভিন্ন হতো চারপাশের দৃশ্যপট। কোনো না কোনো অপরাধীকে জিজ্ঞাসা করলে হয়তো এও বলতে পারে, আইন অন্ধ বলেই অপরাধও অন্ধ, আর অপরাধীও। শেষমেশ খুশিকে ডেকে লাকিকে নিয়ে আসতে বলল প্রবীর। রতন এবার একটু আরাম করে বসলো রাজকীয় ভঙ্গিমায়। লাকির রূপের প্রশংসা সে অনেক শুনেছে। কয়েক বছর আগে নিজের প্রথম বিয়ের দিন কোথাও দেখেছিল এক ঝলক। যদিও সেভাবে মনে নেই মুখশ্রী, তবে সৌন্দর্যের ধারণা এখনো মনে গেঁথে আছে আবু ছায়ার মতো। বাকিরা বসে আছে বেজার মুখে। মেয়ে দেখতে এসেছে, একটু খাওয়া দাওয়া হবে তা না, একদম শুকনো মুখে বসিয়ে রেখেছে সবাইকে। তারা সবাই আসার সময় রতন যে 4 কেজি পরিমাণ মিষ্টি এনেছে তাও তো পড়ে আছে টেবিলের এক কোনায়। অন্তত ওগুলো প্লেটে তুলে দিলে গোগ্রাসে গিলতে পারতো সব হায়নাগুলো।
যতই স্বার্থপর আর নির্লজ্জ হোক না কেন, নিজেদের নিয়ে আসা মিষ্টি ধোয়া নিজেরা বের করে খেতে পারে না, এতটাও বেহায়া নয়। হলেও দেখানো তো আর যায় না সবসময়। এই খুশি আসলে মেহমান আপ্যায়নই করতে জানে না, এমন মনোভাব নিয়েই এক একজন চেয়ার দখল করে রুক্ষ মুখে বসে আছে। লাকিকে লাল টুকটুকে প্রায় নতুন এক তাঁতের শাড়ি পরা অবস্থায় নিয়ে এলো খুশি। এনে বসালো উঠোনে বসা সব হায়না তুলল মানুষগুলোর সামনে। রতন তো হা হয়ে গেছে লাকিকে দেখে, যেন এক্ষুনি বুকে হাত দিয়ে হার্ট অ্যাটাক করে নেবে অনায়াসে। চোখে গাঢ় করে টানা কাজল রাঙা চোখটাই যেন চোখে পড়লো আগে। রতন হাজারবার শুকরিয়া জানালো ঈশ্বরকে আখির সাথে বিয়ে ভেঙে গেছে বলে, নয়তো এমন পরি সে কোথায় পেত। সুভাষচন্দ্র সবার আগে ঘাড় ফিরিয়ে চেয়ে দেখলো রতনের মুখমণ্ডল, বুঝলো সে আগেই গলে গেছে। এবার এক প্রশান্তি নিয়ে এলিয়ে দিল শরীরটাকে চেয়ারের ওপর। এতক্ষণে কেমন দাঁড়া ধরে বসেছিল। আর 5টা মেয়ে দেখার মতো দেখাশোনা হলো না, শুধু লাকিকে তার দর্শন করিয়ে ভেতরে পাঠানো হলো রতনের কথায়। তার আচমকাই কেমন মনে হতে লাগলো বউ তো হবে তার, তাহলে সবার সামনে এভাবে সেজেগুজে বসে থাকার মানে হয় না। দেখবে শুধু সে একলা, অন্য কেউ কেন নজর দিয়ে গিলে খাবে। সুভাষচন্দ্র রতনকে জিজ্ঞেস করে বিয়ের কথা তুলল। আজকে মন্দিরে নিয়ে মালা বদল করে বিয়ের ছোট পরিসরে আয়োজন করবে বলে জানালো। প্রবীর চন্দ্র শুধু শুনে যাচ্ছেন, তার মতামত নেওয়ার জন্য কেউ বসে নেই। সবার কথার মাঝে হস্তক্ষেপ করে খুশি আকস্মিক বলে উঠল, মেয়ে দেহার সবই তো হইল, একটা কাম বাদ যাইব কেন? পোলা আর মেয়া দুইটারে আলাদা করে কথা কইতে দিলে ভালো হইতো না? সংসারটা তো দুইজনে মিল্লা করব, তাই তো দুইজনের বোঝাপড়ার একটা ব্যাপার আছে তো। সুভাষচন্দ্র না করতে নিলে রতন খুশিতে আত্মহারা হয়ে উঠে দাঁড়াতে দাঁড়াতে নিজেই বলে উঠল, হ্যাঁ মা, অবশ্যই আপনি ব্যবস্থা করুন, আমি রাজি। আপনি গুরুজন মানুষ, আপনার কথা ফেলবো কেন? খুশির মা রাগে রিরি করে উঠল রতনের মুখে মা ডাক শুনে। মা ডাকেও বুঝি এত বিষ থাকে? খুশির ঘরটা পুরনো টিনের বেড়ায় ঘেরা ছোট্ট একটি ঝাপড়া হলেও ভেতরে টিন দিয়ে মাঝামাঝি ভাগ করা আছে। দুপাশে 2 চৌকি বসানো আছে। এক পাশে থাকে খুশি আর প্রবীর, আরেক পাশে থাকে লাকি। রতনকে লাকির রুম দেখিয়ে দিল খুশি। বুকের ভেতরটা মোচড়ানো শুরু হলো। এরপর মনে হলো যেন নিজের হাতে নরকে তুলে দিল মেয়েটাকে। মেয়েটার কি গতি হবে এবার? আখিকে নিশানের মাথায় তেল মালিশ করতে বলে সে কখন চলে গেছে চন্দনা রান্নাঘরে। আসার পর থেকেই মনটা পিসপিস করছে একবার গিয়ে দেখতে যে ছেলেটার মাথা ব্যথা কমলো কিনা। না কমলে তো এতক্ষণে বমি করেছে হয়তো, কিন্তু যেতে অস্বস্তি হচ্ছে মনে। মতে হোক বা অমতে, ছেলের তো বিয়ে হয়েছে, ঘরে এখন নতুন বউ আছে তার খেয়াল রাখার জন্য। সে বারবার খোঁজ নিতে গেলে যদি বিরক্ত হয় নতুন বউ, এমন অগণিত চিন্তা ভাবনায় মশগুল হয়ে রান্না করছে চন্দনা। মনটা পড়ে আছে নিশানের ঘরে। এমন সময় আখি এলো রান্নাঘরের সামনে। চন্দনাকে মা বলে ডেকে উঠল। চন্দনা চকিতে পিছু ফিরে তাকাতেই আখি কাচুমাচু করে বলল, আপনার ছেলের মাথা ব্যথা কমেছে মা, আপনি হয়তো কাজে ব্যস্ত আছেন বলে খোঁজ নিতে যেতে পারেননি, তাই আমি এলাম আপনাকে বলতে। চন্দনার অশান্ত মন শান্ত হলো, বুক ভরে শ্বাস টেনে নিল তৃপ্তি জড়িয়ে। কিন্তু আখিকে ভালো মন্দ কিছুই বলল না। আখি শাশুড়ি মায়ের কাছ থেকে কোনো প্রত্যুত্তর না পেয়ে নিজেই বলতে লাগলো, আপনার ছেলে এখন একটু ঘুম পেরেছে, ঘুমানোর আগে বলেছিল অন্য সময় হলে আপনি রান্না বান্না ফেলে রেখে তার মাথার কাছে বসে থাকতেন। আজ রাগ করে আছেন বলে জাননি, একবার খোঁজও নেননি, তাতে নাকি তার থেকে আপনার বেশি কষ্ট হচ্ছে। বড্ড ভালোবাসেন যে তাকে। কথাগুলোতে কেমন একটা সহজ হতে লাগলো চন্দনার মন। ভাবলো ছেলে তার ছিল, আজও তারই আছে। বউটার মনেও হিংসা নেই বোধ হয়, থাকলে স্বামীর মুখে মায়ের গুণগান শুনে তো তা আবার মায়ের কাছে বলতে আসতো না। বা হতে পারে হিংসে আছে ঠিকই, কিন্তু দেখাচ্ছে না। ওলট পালট চিন্তা করতে করতে আবার মশগুল হলো চন্দনা। আখি নিরাশ হলো না শাশুড়ি মায়ের নীরবতায়। হাসি মুখে বলে উঠল, জানেন, আমার মা আর কাকিদের মাঝে মাঝে বলতে শুনতাম, তাদের ছেলের যখন বিয়ে হবে তখন তারা ছেলের ওপর থেকে সমস্ত অধিকার ছেড়ে দেবে। ছেলের বউয়ের মাঝে কখনো হস্তক্ষেপ করবে না, চাইলেও নাকি পারবে না, তাই চেষ্টা না করাই ভালো। ছেলের বিয়ের পর ছেলেরা নাকি পর হয়ে যায়, এক কথায় তাদের বউয়ের হয়ে যায়। যদিও তাদের আর আপনার পরিস্থিতি আলাদা, তবুও কথাটা বললাম। তারা কেন বলেছিল কথাটা আমি জানি না। আপনিও কি তাই ভাবছেন মা? দয়া করে ভাববেন না এগুলো। আপনার ছেলে আপনার কথায় আমাকে ছাড়তে রাজি, কিন্তু আমার কথায় কখনো আপনাদের ছাড়তে রাজি হবে না। ঈশ্বরের কাছে প্রার্থনা করি তিনি যেন কখনো আমার এমন চিন্তাও মাথায় না দেন। মা, আমি মনে হয় কখনো আপনার মনে জায়গা করতে পারবো না, কিন্তু দয়া করে আমাকে নিয়ে কোনো ভুল ধারণাকে জায়গা দেবেন না মনে। আমি আমার একমাত্র মাকে ফেলে এসেছি। ঈশ্বর আমাকে আরেকটা মা উপহার দিয়েছেন, আমি তাকে আমার মা বলে মেনে নিয়েছি। তার মেয়ের মতো না হতে পারি, সজ্ঞানে তার কষ্টের কারণ হব না কখনো। আখি কথাগুলো বলে চলে যেতে নিতে চাইলে চন্দনা পিছু না ফিরেই বলল, আমার ছেলে কারো কথায় কাউকে ছেড়ে দেবার মতো ছেলে নয়, তাকে আমি তেমন শিক্ষা দেইনি। সে যখন তোমার হাত একবার ধরেছে, সারা জীবন সে হাত আমার ছেলে ছাড়বে না।
আমি তোমাকে আমার মনে জায়গা দিয়ে ছেলের বউ মানি আর না মানি, তুমি এ বাড়ির বউ, রঞ্জিত কুমারের একমাত্র পুত্রবধূ। এ কথা মনে রেখো। আরেকটা কথা, আমাকে খুশি করতে নিজের মন গড়া কথা কখনো বলবে না। আমার পছন্দ নয়, অন্তত নিশানকে নিয়ে তো নয়। ওকে ভালোবাসো হয়তো, কিন্তু চেনো না, চিনলে এ কথা বলতে না। যাও, রুমে যাও। নিশান ঘুমিয়েছে, ওর যেন কোনো ডিস্টার্ব না হয়। শুয়ে থাকো গিয়ে, তাহলে ওরা ডিস্টার্ব হবে না। তুমিও জানি করে এসেছো, তোমারও বিশ্রাম হয়ে যাবে। আখিকে মুখে এসব কথা বলতে মানা করলেও মনে মনে ঠিকই খুশি হলো চন্দনা। এবার মন থেকেই যেন কেউ বলে উঠল, না, মেয়েটা মন্দ না। এদিকে চন্দনার মুখে আখির বিশ্রাম নেওয়ার কথা শুনে খুব খুশি হলো। হালকা মন নিয়ে পা বাড়ালো নিজের রুমের দিকে। এখানে আসার আগে যে কতটা ভয় জেঁকে বসেছিল তার মনে হিসাব নেই। অনেক কষ্ট করে সাহস জুগিয়েছে নিশান ঘুমিয়ে পড়ার পর শাশুড়ি মায়ের মুখোমুখি হওয়ার। আখি রান্নাঘর পেরোতেই হঠাৎ নিশানের মুখোমুখি হয়ে গেল। ভয়ে ছোটখাটো এক চিৎকারও করে দিয়েছে আচমকা নিশানকে সামনে পেয়ে। আখির চিৎকার শুনে ওদিক থেকে চন্দনা খুন্তি হাতে নিয়ে কি হলো বলে এগিয়ে এলো তৎক্ষণাৎ। আখি পিছু ফিরে শাশুড়ি মাকে আসতে দেখে আবার সামনে চেয়ে দেখে সামনটা পুরো ফাঁকা, কেউ নেই আশেপাশে। বুকে থুতু ছিটিয়ে আবারও পিছন ঘুরলো শাশুড়িকে সামলাতে। চন্দনা এসে জিজ্ঞাসা করলো, কি হয়েছে, চিল্লিয়ে উঠলে যে? আখি শুকনো গলায় ফাঁকা ঢোক গিলল। এদিক সেদিক চেয়ে বলল, হোঁচট খেয়ে পড়ে যাচ্ছিলাম, তাই মুখ দিয়ে বেরিয়ে গেছে। সরি, আর হবে না। চন্দনা ভুরু কুঁচকে বলল, কি আর হবে না, হোঁচট নাকি চিৎকার? আখি পরিমরি করে বলল, কোনোটাই আর হবে না মা। চন্দনা মেজাজি চোখে কিছুক্ষণ চেয়ে থেকে ফিরে গেল রান্নাঘরে। যেতে যেতে হাসলো খানিক। আখি আবারও থুতু ছিটালো বুকে। আশেপাশে ভালো করে নজর বুলিয়ে পা বাড়ালো নিজের রুমের দিকে। ড্রয়িং রুমের পর করিডোর পেরিয়ে 2 রুম বাদে এগিয়ে ঢুকলো নিজের রুমে। বিছানায় নিশানকে দেখতে না পেয়ে রুমের চারদিক নজর ঘোরাতেই আচমকা শূন্যে ভেসে উঠল সে। কোমর জড়ানো হাতের মালিক স্বয়ং নিশান পেছন থেকে এসে দরজা আটকে দিল কোলে তুলে নিয়ে আখিকে। আখি ভয় আর লজ্জায় মাথা ঠেকালো নিশানের বুকে। 2 হাতে জড়িয়ে নিল মানুষটার কাঁধ আর গলা। যে দেখেছো আমি ঘুমিয়ে পড়েছি, অমনি ছুটেছ মায়ের কাছে, তাই না? আর মাকে তো দেখলাম ভালোই পটাচ্ছিলে। এত বুদ্ধি আমার বউয়ের মাথায়, আহ, ভাবা যায়। তবে একটা কথা কিন্তু ভুল বলেছ তুমি। আখি ভয় ভয় দৃষ্টি নিয়ে মাথা উঠিয়ে চাইল নিশানের চোখে। নিশান আখির চোখে চোখ রেখে বলল, আমি যেমন তোমার কথায় বাবা মাকে কখনো ছাড়বো না, ঠিক বাবা মায়ের কথায়ও তোমাকে কখনো ছাড়বো না। আমি সবাইকে নিয়ে একসাথে বাঁচতে চাই। তোমার সঙ্গে যদি রতনের বিয়ে নিয়ে ঝামেলা না তৈরি হতো, তাহলে আমি সময় নিয়ে মাকে মানিয়ে নিতাম। মা বাবাকে আগেই বলেছিলাম ঠিক, কিন্তু বোঝানোর সময় পাইনি, তাই আজ এমন পরিস্থিতি তৈরি হয়েছে। আর তোমার কথার জবাবে বলবো, বাবা মা গত 28 বছর ছিল আমার সাথে, বেঁচে থাকলে আগামী 28 বছরও থাকবে। তুমি তো গত 28 বছর ছিলে না সাথে, তাই আগামীতে 28 করে 56 বছর তোমাকে আমার পাশে চাই। কি থাকবে না আজকের এই নিশান থেকে আগামী রুগ্ন বুড়ো নিশানের পাশে? আখি অশ্রুসিক্ত নয়নে গাল ভরে হেসে দিল। মাথা নেড়ে সায় জানিয়ে 2 হাতে উষ্ণ আলিঙ্গনে জড়িয়ে নিল নিশানকে। নিজের একান্ত পুরুষটির গলায় 2 নয়নের অশ্রুতে ভেজা মুখ ডুবিয়ে বলল, শুধু এই জীবনে নয়, আগামী 7 জন্মেও আমি আপনাকেই চাই।